দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় আগুনে পোড়া রোগের চিকিৎসা, এবং আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার তানভীর আহমেদ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 98240522 নাম্বারে। ডাক্তার তানভীর আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আগুনে পোড়া রোগীদের চিকিৎসা নিয়ে, এবং তারই সাথে প্রথমে স্মরণ করতে চাই ইতোমধ্যে আমাদের দেশে যে একটা ট্র্যাজেডি হয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডি, সে বিষয় এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে স্মরণ করে আমরা শুরু করছি। তাদের সাথে হচ্ছে তাদের যারা পুড়ে গিয়েছেন, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আসলে তাদেরকে তো ফিরে পেতে পারবো না, তবে যারা বেঁচে আছেন আমাদের মাঝে তারা যাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশায় আজকের আলোচনা। প্রথমে একটু শুরু করতে চাচ্ছি যে আগুনে পোড়া রোগীদের তাৎক্ষণিক সমাধান বা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাটা আসলে আমরা কি দিতে পারি? ধন্যবাদ। আসলে অনেকেরই জানার একটা আগ্রহ থাকে। আসলে আগুনের অনেক ধরনের পোড়া আছে, যেহেতু এখন আসলে যেটা যে আগুনে পোড়া এবং গরম পানি পোড়া এই দুটো জিনিস আছে। যদি আমরা যে আগুনে পোড়া বলি, সেই ক্ষেত্রে নিয়ম হলো যে আসলে দৌড়ানো যাবে না, গায়ে যদি আগুন লেগে যায় স্টপ, থেমে যেতে হবে, ড্রপ অ্যান্ড রো, মানে নিচে পড়ে যে গড়াগড়ি খেতে হবে। এটা হলো 1 নম্বর। নাম্বার 2 হলো, যদি পুড়ে যাবেন তো ওনার পক্ষে তো আসলে অনেক কিছু মনে রাখা সম্ভব না। আমরা যদি কেউ রেস্কিউয়ার সেখান থেকে থাকি, আগে নিজের সেফটি, তারপরে তাকে চেষ্টা করতে হবে যিনি অগ্নিদগ্ধ হয়েছেন তাকে সেই সাইট থেকে সরিয়ে নিতে হবে। নাম্বার 3, সেই সরিয়ে নেওয়ার পর কিন্তু সবচেয়ে বড় প্রাথমিক যে চিকিৎসাটা সবার আগে, যে গায়ে যদি আগুন থাকে একটা বড় কাঁথা বা কম্বল অথবা একটা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। যখন অক্সিজেনটা থাকবে না সে আগুনটা নিভে যাবে। ফোর্থ যেটা কাজ করতে হবে, আর যে অংশটা পুড়ে যাবে, যদি পুরো শরীরে হতে পারে, একটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, কিয়দ অংশ হতে পারে, সেখানে চলমান পানি, জাস্ট ট্যাপের পানি আপনি 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর্যন্ত আপনি ঢালতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি হতে পারে, এটা শীতকাল হোক আর গরমকালে হোক। কিন্তু এখানে কোনো মতেই যে আমি একটু বরফের পানি দিলাম, একটু বরফ দিলাম, একটু ঠান্ডা পানি দিলাম, সেটা করা যাবে না। তাহলে এইটা হলো প্রাথমিক অংশ, যদি গায়ে আগুন লেগে। জি, আমরা আর যদি মাইলস্টোন গরম পানি ট্র্যাজেডিতে পড়ে কিন্তু যায় সেটা হচ্ছে একইভাবে করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মাইলস্টোন ট্র্যাজেডি হওয়ার সময় কিন্তু আমরা দেখেছি সকলে ঠান্ডা পানির জন্য কিন্তু ছোটাছুটি করছিলেন, কেউ কেউ বরফের জন্য ছোটাছুটি করছিলেন। এটি আসলে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত বা চিকিৎসা বিজ্ঞান কি বলে? আসলে আমি সাধারণ মানুষ হিসেবে যখন যারা আমার আসলে সায়েন্সটা স্বাভাবিক কোনো জানার কথা না। আগুন যেরকম একটা মানে এটা তো একটা টেম্পারেচার, মানে যে হিট, মানে যেটা বলে এনার্জি, ঠিক তার অপোজিট কিন্তু হলো কোল্ড, মানে ঠান্ডা। যেমন বরফের দেশে ফ্রস্ট বাইট হচ্ছে, তখন একটা হলো 100 ডিগ্রি উপরে চলে যাচ্ছে, আর একটা কিন্তু হিমাঙ্কের নিচে 4 ডিগ্রি হচ্ছে, তখন বরফ হচ্ছে বা পানি হচ্ছে। আগুনে যেরকম ত্বকের ক্ষতি করে, অর্গানের ক্ষতি করে, পুড়ে যায়, ঠিক খুব কম বেশি ঠান্ডা কিন্তু আবারও ত্বকের ক্ষতি করে, এবং আপনার যে কোষ আছে বা সেল গুলা থাকে তাকে কিন্তু নষ্ট করে। আমি পুড়ে যাওয়া টিস্যুতে যদি আবারও আমি ফ্রিজের পানি দেই অথবা বরফ দেই, এটা কিন্তু আবারও সেই ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য আমাদের সায়েন্সে বলা হয় যে সেখানে কখনোই সেই ধরনের পানি দেওয়া যায়। আসলে কেন সবাই দিচ্ছে? এত বার্ন হয় জলে, বার্ন ইটসেলফ ইজ খুবই জলে, তখন সবার ধারণা যে আমার যখন জ্বলছে আমি যদি ঠান্ডা জিনিস দেই তাহলে তো কমে আসবে, কিন্তু সেটা আসলে ক্ষতিকর। তাই আমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। বহমান পানি, আমার সামনে ট্যাপের পানি আছে, বালতিতে পানি আছে, আমি সেটা ব্যবহার করবো। আচ্ছা, পানি ব্যতীতও দেখা যায় যে অনেকে প্রেফার করেন যে টুথপেস্ট ব্যবহার করা, অনেকে হচ্ছে কাঁচা ডিম বা লবণ এরকম প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করেন। যার যার সক্ষমতার দিক থেকে আসলে তারা চেষ্টা করেন কিছুটা হলেও যদি পোড়াটা কমানো যায় বা তাদের যে অস্থিরতা সেটা কোনোভাবে যদি একটু লাঘব করা যায়, সেক্ষেত্রে এটা কতটুকু বিজ্ঞানসম্মত বা এটা আসলে করা উচিত কি নয়? সিমিলারলি তাই আছে, যখন বরফের পানি একটু দেওয়ার পর দেখা যাচ্ছে আসলে জ্বলা কমছে না, তখন আসলে বিভিন্নভাবে রেমিডিস, কারণ গ্রামাঞ্চলে বা মফস্বলে দেখা যাচ্ছে ছোটখাটো হাত পা পুড়ে গিয়েছে, উনি হয়তো চিকিৎসকের কাছে যান নাই,
দেখা গিয়েছে যে তাদের যে আমাদের আশেপাশে যে চিকিৎসা আছে, যে একটু আমি মশলা বাটা দিয়ে দিলাম, ডাল বাটা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, অনেক সময় দুধ দিচ্ছে, ইভেন কি আমরা এমনও পাই গোবর দেওয়া হচ্ছে। তো সেই জিনিসগুলা আসলে কেন হচ্ছে? যে পোড়াটাকে কমানোর জন্য। হুম। কিন্তু আমি যদি সায়েন্সের দিকে তাকাই, আপনার পূর্বেই একটু জ্বলবে, আপনাকে সেটা একটু সহ্য করে নিতে হবে। কিন্তু সেটাকে কমানোর জন্য যদি আমি ট্যাপের পানির বাহিরে এই জিনিসগুলো দিচ্ছি, তার ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, ইনফেকশন হচ্ছে। টুথপেস্ট দেওয়া হলে পরে তার ভিতরে কিন্তু বিভিন্ন কেমিক্যাল এজেন্টস থাকে, কেমিক্যাল বার্নের নাম আমরা শুনেছি। ঠিক পোড়া চামড়ার উপরে যদি আমি আরেকটা কেমিক্যাল ইউজ করি, সেটা কিন্তু ফার্দার ড্যামেজ করে এবং আমাদের চিকিৎসাটা ডিলেড হয়ে যায়, অথবা মেইন আউটকামটা কিন্তু কমে যাচ্ছে, কারণ চামড়াটা ড্যামেজ হয়েছে, তাকে ক্লিন করা খুবই কষ্টকর। ডিম দিলে পরে তার ভিতরে একটা জীবাণু থাকে, সেটা ইনফেক্টেড করে ফেলে। আর অন্য যাই দেয় না কেন, সেটা ভালো না, আসলে আমাদের ক্ষতি করবে, বিভিন্ন ইনফেকশন, বার্ন ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। তাই আমাদের সাজেশন হলো আমরা কিছুই দিব না। আপনি পানি দেওয়ার পর যদি মনে হয় আপনার হাতের পাশে যদি কোনো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট থাকে, আপনি ম্যাক্সিমাম সেটা লাগিয়ে আপনি দ্রুত আপনি চিকিৎসার নিকটস্থ যে কোনো শরণাপন্ন হতে পারেন। হাসপাতালে বা চিকিৎসকের কাছে চলে আসবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টরস অন কলে আমাদের সাথে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন ডাক্তার তানভীর আহমেদ, এবং আমরা কথা বলছি আগুনে পোড়ার যে চিকিৎসাগুলো রয়েছে সে বিষয় নিয়ে। ডাক্তার তানভীর, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। আমরা কথা বলছিলাম আসলে আগুনে পুড়ে যাওয়ার পর তাৎক্ষণিক কি প্রাথমিক চিকিৎসাটা দেওয়া যেতে পারে। এবার আমি একটু বলতে চাই যে এই যে মাইলস্টোন ট্র্যাজেডি যেটা হলো, যেখানে আমরা দেখলাম ছোট ছোট শিশুদেরকে নিয়ে বার্ন ইনস্টিটিউটে হচ্ছে যারা যারা পেরেছিলেন তারা আসলে ছোটাছুটি করেছেন। তো তখন আসলে আপনারা কিভাবে এটাকে নির্বাচন করলেন যে কোন রোগীকে হচ্ছে ভর্তি রাখতে হবে, বা কোন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া যায়, বা কোন রোগীর ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি প্রয়োজন রয়েছে? Actually, আপনার যখন ট্র্যাজেডিটা ঘটে, যে কোনো সময় যে কোনো ট্র্যাজেডিটা, এই ট্র্যাজেডি না, তখন কিন্তু আসলে আমরা ওই সিদ্ধান্তগুলা, অনেকগুলো সিদ্ধান্ত সেটা নিই না। আমাদের হলো তখন টার্গেট হলো জীবন বাঁচানো। ঠিক আছে? তো আমরা সকল পেশেন্টকে আসলে আমরা প্রথমে আমরা এডমিশন দেই, আমরা নিয়ে নেই, তো সেটা বলে ট্রায়াজ আমরা ভাগ করে নেই। যে পার্সেন্টেজ অফ বার্নের উপরে যে কত পুড়ে গেছে। আবার এইখানে কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল যে শ্বাসনালী পুড়ে যাওয়া। তো শ্বাসনালী পুড়ে যাওয়া আসলে সবারই তাই ছিল। তো সেই অনুযায়ী আসলে আমরা এগুলোকে ভাগ করি। সেটা এইটা না, যে কোনো বার্নেই আমরা সেভাবে ট্রায়াস করি। তো সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দিই। কিন্তু আসলে আমাদের যেটা হয়ে থাকে যে আমাদের এত মানসিক চাপ থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বাধাপ্রাপ্ত হয়। তো আমরা সাধারণত পোড়ার যে পার্সেন্টেজ, এটা মানুষ এখন জানে যে পোড়ার যে পার্সেন্টেজ, সেই অনুযায়ী আমরা একটা ভাগ করি, যেটা আমাদের ইন্টারনাল, আসলে এটা সম্পূর্ণ সায়েন্সের উপর বেস। তার যার শ্বাসনালী সাপোর্ট লাগবে তাকে হয়তো আরেকটা জায়গায় পাঠানো হচ্ছে, কারো হয়তো এত বেশি পুড়ে গিয়েছে তাকে হয়তো আমরা সাপোর্ট দিব, যেমন 100% বার্ন। সেক্ষেত্রে তার পিছনে যেই এফোর্টের চেয়ে কিন্তু আমি যদি যাকে 30% 40% বার্ন থাকে তাকে কিন্তু এফোর্ট দিতে পারলে ভালো, এটা ইন্টারন্যাশনাল প্রটোকল। কিন্তু সব ক্ষেত্রে আমরা সেটা পারি না। বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা বা সামাজিক প্রেক্ষাপটে অনেকগুলো জিনিস থাকে। তো আমরা সাধারণত কাউকে আমরা ডিনাই করি না এই আপনারা ইনসিডেন্টে। আপনাদের দিক 1% থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে আমরা যাচ্ছেন। জি, জি। জি, সেটাই আমরা দেখেছি আসলে। এবার একটু জানতে চাচ্ছি যে এই যে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল, যে বাচ্চাগুলো সেখানে ছিল, তাদের মানসিক অবস্থা এবং তাদের পরিবারের মানসিক অবস্থা দুটো কিন্তু খুবই খারাপ। অবশ্যই সারা দেশের মানুষই কিন্তু এই বিষয় নিয়ে ব্যথিত। তো আমি জানতে চাচ্ছি যে পরবর্তীতে যারা আমাদের সাথে রয়ে গেছেন, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের বিষয়ে তো আসলে কিছু বলবার মতো ভাষা আমার কাছে নেই। তবে যারা আমাদের সাথে জীবিত আছেন, যারা এখনো লড়াই করে যাচ্ছেন, তাদের স্বাভাবিক জীবনের একটা এবং সুস্থ জীবনের কামনা করছি, যার জন্য আজকের আলোচনা। তো তারা কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, তার জন্য তারা কি করতে পারেন, বা একজন চিকিৎসক হিসেবে আমরা কিভাবে সেটা সাপোর্ট করতে পারি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমরা আসলে যেকোনো পোড়া একটা ট্র্যাজেডি, একটা অবশ্যই আপনার সাইকোলজিক্যালি এটা আপসেটিং একটা ব্যাপার। এটা হতে পারে পোড়া যে কোনো দুর্ঘটনা, যেমন পোড়া একটা জিনিস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, আরো ধরনের। আর যেখানে এই ধরনের ইনসিডেন্ট, যেটা হলো ট্রুলি এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু কারোর কিছু না যে একটা অ্যাক্সিডেন্ট, তো সেক্ষেত্রে ট্রমাটা আরো বেশি হয়। এটা বলে পোস্ট ট্রমা স্ট্রেস সিনড্রোম। ঠিক আছে? তো সেই স্ট্রেস সিনড্রোম গুলা কিন্তু মানুষের শুধু যিনি পড়ে যান তার না, তার যে নিকটাত্মীয় থাকে, পরিবারকে, সবার উপর একটা মারাত্মক প্রভাব বিস্তার করে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা রেস্কিউ টিমে থাকে, খেয়াল করবেন যারা নিয়ে এসছে তাকে। আমার হসপিটালে আসার পর আপনাদের মিডিয়া কর্মীরা ছিলেন, আমাদের হসপিটালে কিন্তু ডক্টর আর নার্স বা কিন্তু আরো অনেক স্টাফ থাকে যারা আসলে চিকিৎসক না, তাদের উপর একটা স্ট্রেস পড়ে।
আর আমরা যারা কাজ করি আমাদের উপরে কাজ করে। আপনি যদি চিন্তা করা হয় আসলে এই স্ট্রেসটা কিন্তু আসলে সবার উপরে, নট অনলি পেশেন্ট। তো আমাদের অংশটা আমরা হয়তো এটা কখনো ইভ্যালুয়েটেড হয় না, যেটা আমরা বাদ রেখে যদি পেশেন্টের দিকে যাই, যে কোনো কমাই যদি পাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি আসলে, যে ইনিশিয়ালি তো আমরা আসলে এটা নিয়ে খুব একটা ভাবি না, কারণ প্রথমে হলো সেভিং দ্য লাইফ, আগে জীবন বাঁচাতে হবে। পরবর্তী স্টেজে হলো জীবন বাঁচানোর পর তাদের চিকিৎসা পদ্ধতিটা কি হবে, তাদেরকে খুব দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যাওয়া। নাম্বার 3 তখন থাকে যে তাদের যদি কোনো ধরনের অপারেশন লেগে থাকে সেই অপারেশনের সিদ্ধান্ত নেয়। তারপরে আসে তার পুনর্গঠনের একটা অংশ। তারপরে যখন আমরা তাদেরকে ছেড়ে দেই, আমাদের কাছে যখন ফলো আপে আসে, তখন কিন্তু আমরা মেইন যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আমরা কাজ করি। তো যদিও এই টোটাল সাইকোলজিক্যাল ব্যাপারটা বা এই যে আমরা ওয়েলবিং যেটা বলি, সেটা আমাদের হয়তো পুরোপুরি কাজ নয় প্লাস্টিক সার্জারি, সেটার জন্য হয়তো সাইকোথেরাপিস্ট ওদেরকে আমরা আসলে রেফার করি। তবে আপনি বলতে পারেন যে ইন হসপিটাল পেশেন্টদেরকে যেটা করে, এটা আমরা চিকিৎসক হিসেবে বা বার্ন চিকিৎসক বা আমরা যারা প্লাস্টিক সার্জন, তারা শুধু চিকিৎসা আমরা করি না, আমাদের কিন্তু বিভিন্ন অ্যাডভাইস দিতে হয়। আচ্ছা, আমি একটু ইনফেকশনের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম ডাক্তার তানভীর। আমরা হচ্ছে যারা উৎসুক জনতা রয়েছি বা আত্মীয় স্বজনে রয়েছে বা আমি মিডিয়া কর্মীর কথাই বা যদি বলি, সবাই কিন্তু হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা দেখেছি বার্ন ইনস্টিটিউটে সবে ভিড় জমিয়েছেন। এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? বা আমি যতটুকু জানি যে একজন বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকি সবচাইতে বেশি। তো এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? সত্যি কথা যে আপনি শুধু বার্ন পেশেন্ট না, আপনি যে কোনো ধরনের, আমরা যদি জেনে থাকি যে চিকিৎসালয়ে কিন্তু দেখবেন সব হসপিটালেই একটা সময় দেওয়া থাকে যে ভিজিটার কখন আসবেন কি আসবেন না। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা আসলে আমরা পাচ্ছি না, কারণ আমাদের যদি বলা হয় যে হসপিটাল গুলোতে আমরা হয়তো চিকিৎসক বা নার্স যারা কর্মী আছে তার বাহিরে আমাদের পক্ষে তো আসলে পুলিশিং করা সম্ভব হচ্ছে না। তো মানুষের সচেতন, তো এটা কেন দরকার? আপনি শুধু বার্ন না, আপনি একটা সার্জিক্যাল পেশেন্ট হতে পারে, একটা পেশেন্ট হতে পারে ইনফেকশন, ছোট বাচ্চা। আমি যখন বাহির থেকে আসছি আমার শরীরে যে, দেখেন আমরা হসপিটাল একা একা থাকি, অপারেশন থিয়েটারে যখন যাই আমরা একটা ড্রেস পরে থাকি, হসপিটাল গুলো অনেক ক্লিন থাকে, ঢুকলে একটা গন্ধ পাচ্ছেন যে আপনাকে স্টেরাইল করা হচ্ছে বা জীবাণুমুক্ত করা হচ্ছে। কারণ আমি যখন সেই জায়গাটায় ঢুকে যাচ্ছি, সংখ্যা অনেক বেশি, আমি যে রাস্তায় পথে ঘাটে যে বিভিন্ন ধরনের জীবাণু আছে, কিভাবে থাকতে পারে অনেকে বলতে পারে, আপনি আপনার পাশে যদি বাসে আসেন, তার পাশে একজন ইনফেক্টেড পার্সন ছিল, আপনার শরীরের সাথে কিন্তু সেই জিনিসটা চলে আসতেছে হসপিটালে। কারণ যিনি অসুস্থ উনি কিন্তু খুবই দুর্বল, তার ইমিউনিটি কমে গিয়েছে, আমি রেডিমেড তাকে কিন্তু একটা ইনফেকশন দিয়ে দিচ্ছি। নাম্বার 2 হলো আমার পায়ের সাথে রাস্তা থেকে বিভিন্ন ধরনের যে ওষুধ, কেন হিউম্যান এক্সক্রিটা কিন্তু থাকে, তার যে জীবাণু এটা কিন্তু খুব মারাত্মক ধরনের সংক্রমণ তৈরি করে, সেটা নিয়ে কিন্তু আমি হসপিটালে চলে যাচ্ছি। আমি কিন্তু আমার ঘরে অনেকেই ম্যাক্সিমামই কিন্তু আমরা বাহিরে জুতা নিয়ে ঢুকি না, আজকে দরজার বাহিরে রেখে দিই, কিন্তু আমি যখন হসপিটালে প্রবেশ করলাম আমি জি, কিন্তু একদম ঠিকই বলছেন। এবং আমরা প্রত্যাশা করব যমুনা টেলিভিশনের মাধ্যমে সকলকে, যারা আসলে উৎসুক জনতা রয়েছেন, যারা বার্ন এন্ড প্লাস্টিক হসপিটাল বা এই ধরনের রোগীদের দেখতে যাচ্ছেন, তাদেরকে আমরা বলবো যে এই বিষয়টা আসলে এড়িয়ে চলা কতটুকু জরুরি। ফিরছি আপনার কাছে, সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমরা কথা বলছি আগুনে পোড়া রোগীদের পরবর্তী কি করণীয় তা নিয়ে, এবং কথা বলবার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার তানভীর আহমেদ। ডাক্তার তানভীর আহমেদ, আমরা কথা বলছিলাম রোগীদের ইনফেকশন নিয়ে। জি, আমি এবার একটু জানতে চাচ্ছি, আগুনে পুড়ে যাবার পর আমরা যেমনটাই দেখে থাকি যে রোগীদের চামড়ার আকৃতি বা রং দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যায়, এবং যেহেতু আপনি একজন প্লাস্টিক সার্জন, সেই ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির ভূমিকা এখানে কতটুকু রয়েছে? অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায় কিন্তু আপনার বিগিনিং থেকেই। তো আমরা যদি ইনফেকশন প্রিভেনশন করতে পারি বার্নের, তাহলে যেটা হবে যে ত্বকটা, যেটা পুড়ে যাওয়া ত্বক, সেটা কিন্তু খুব দ্রুত গ্রো করে যায়। এই ডিপেন্ডস মানে কত ডিপ কতটুকু থাকে। যদি সাধারণত অন এন অ্যাভারেজ আমাদের দেখা যায় যে 7 থেকে 14 দিনের ভিতরে এটা শুকানো শুরু করে, কিন্তু যদি ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেটা শুকিয়ে কিন্তু 21 থেকে 21 দিন 28 দিন পর্যন্ত লেগে যায়, অথবা শরীরের অন্য জায়গা থেকে চামড়া এনে প্রতিস্থাপন করতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে কোয়ালিটিটা ভালো হয় না। তাই আমাদের টার্গেট থাকে যাতে এই যে ইনফেকশন প্রিভেনশন যদি করা যায় তাহলে এটা কিন্তু দ্রুতই হিট করে যায়। এটা একটা জিনিস। আমরা বিভিন্ন ধরনের ড্রেসিং মেটেরিয়াল ইউজ করি, আমাদের দেশে কিছু আছে, অনেক দেশের বাহির থেকে প্রচুর আসছে, এবং আমাদের ইনস্টিটিউটে বা আমরা প্লাস্টিক সার্জন বিভিন্ন কিন্তু বিভিন্ন লেটেস্ট অনেক এক্সপেন্সিভ ড্রেসিং মেটেরিয়াল যেগুলো আমরা ব্যবহার করি।
নাম্বার 2 হলো হিল করে যাওয়ার পর কিন্তু সেটা কিছু ম্যানেজমেন্ট আছে, আমাদেরকে তো ফলো আপে আসতে হয়, তখন আমরা কিছু মেজার্স নিই। নাম্বার 3 হলো সেটা শুকিয়ে যাওয়ার পর ওই একটা রিমডেলিং ফেজ বলা হয়, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেজার্স নিই। অনেক সময় হাইপারট্রফি হচ্ছে, কিল আউট হচ্ছে, সেইটার জন্য আবার ট্রিটমেন্ট হচ্ছে। তাই দেখা যাচ্ছে আসলে একবার পুড়ে গেলে পরে এটা কিন্তু চিকিৎসা কিন্তু এখনই শেষ হলো না, 9 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত আমাদের সাথে পেশেন্টকে থাকতে হচ্ছে। অর্থাৎ এটা খুব প্রলং একটা ট্রিটমেন্ট। জি, আপনি বললেন যে এখানে আসলে অত্যাধুনিক চিকিৎসার খুবই প্রয়োজন রয়েছে এবং খুব এক্সপেন্সিভ চিকিৎসা বটে। তো এই ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড সার্জারি যে বিভাগটি রয়েছে বা যে হাসপাতালটি আমাদের রয়েছে সেটি কতটুকু স্বয়ংসম্পূর্ণ এই চিকিৎসাগুলো দেবার জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড সার্জারি এটা সম্পূর্ণ একটা আলাদা হসপিটাল, ডিফারেন্ট ফ্রম ঢাকা মেডিকেলের পাশে আমরা। তো এইটা আমরা ধন্যবাদ আমাদের সরকারকে, যে আমাদের পরিচালক মহোদয় হয়তো বলছেন, আমাদের হসপিটালের যারা সিনিয়র যারা এক্সিকিউটিভ আছেন ওরা কিন্তু আমাদের মিডিয়াতে বলছেন যে আমাদের এই হসপিটালে আমরা চেষ্টা করছি, আমরা বলবো না যে বিশ্বমানের, আমরা রিজনাল স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা চিকিৎসাটার চেষ্টা করতেছি। এবং সেটার জন্য অবশ্যই জনগণের এখানে অংশগ্রহণ আছে, কারণ জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এটা আসছে। তো আমরা যদি সরকারি হাসপাতাল, সরকারি চিকিৎসক, সরকার চেষ্টা করেন, এবং এই হসপিটালটাতে আমাদের এই দুর্ঘটনা হোক যে কোনো সময় চেষ্টা করা হয়, তো আমরা কিন্তু চেষ্টা করছি। তবে হ্যাঁ, এটা একটা সক্ষমতার ব্যাপার আছে। এমন একটা ড্রেসিং আছে ছোট্ট এক টুকরা, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, হয়তো সেটার দাম হলো 4,500 টাকা। একটা পুড়ে যাওয়া রুগীর একটা হাতেই হয়তো লাগবে এরকম 10 পিস। তাহলে আমরা যদি মূল্যমান চিন্তা করি, অনেক এক্সপেন্সিভ। তো এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় যাদের সক্ষমতা থাকে তাদেরকে বললে পরে অনেক সময় নিয়ে আসেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা হয়েছে, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু সরকারের সহায়তায় আমরা চেষ্টা করেছি সবাইকে সর্বোচ্চ দেওয়ার, এখানে কোনো কার্পণ্য করা হয়নি। তাছাড়া আমাদের যে টিম যারা আসছে সিঙ্গাপুর থেকে, ওরাও কিন্তু আমাদের জন্য কিছু নিয়ে আসছেন, এবং আরো মেইনলি আমাদের। জি, আমি এই প্রশ্নে একটু আসতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের দেশে বর্তমানে সিঙ্গাপুর থেকে কিছু চিকিৎসক এসেছেন, তাদের ভূমিকাটা কেমন দেখছেন আপনি, বা তারা কি কাজে আসছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এখানে? অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমাদের হয়তো পরিচালক মহোদয় বা আমাদের হাই অফিসিয়াল ওনারা হয়তো ব্যাখ্যা করবেন, আপনারা জানেন এটা আমাদের সরকার হয়তো বলবেন থেকে, কারণ যেটা অবশ্যই একটা রাষ্ট্রীয় ব্যাপার। কারণ রাষ্ট্রীয় ব্যাপারে যখন ইনভলভ হয়, আসলে ওদের কনসেপ্ট ছাড়া আমার পক্ষে বলা একটু আসলে সফল নয়। তারপর আমরা বলবো যে আমাদের ছোট্ট করে একটু জানতে চাই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সহায়তা করছেন এমন আমাদের চিকিৎসা পদ্ধতি যেটা আছে, অবশ্যই আমরা যেরকম ভাবে আমরা কনসালটেন্সি নিচ্ছি সেরকম ভাবেই চলছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার তানভীর আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। এবং তারই সাথে দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। আমরা শেষ করছি তাদেরকে স্মরণ করে যাদেরকে আমরা মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়েছি, এবং তার সাথে বলতে চাই যারা আমাদের সাথে আছেন তাদের সুস্থতা কামনা করছি।